আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা হরর ডায়েরিজের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের পর্বটি শুরু করার আগে একটা কথা বলে রাখি। ধরুন আপনি একদিন গভীর রাতে একা বাড়ি ফিরছেন। রাস্তার পাশে একটা বাঁশঝাড়, বৃষ্টি পড়ছে। হঠাৎ সেই বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ আপনার নাম ধরে ডাকলো। আপনি কি করবেন? থামবেন নাকি হাঁটার গতি বাড়িয়ে দেবেন? আজকের ঘটনাটা শুনলে বুঝবেন উত্তরটা এত সহজ না। আপনাদের যাদের নিজের জীবনে এমন কোনো অদ্ভুত ভৌতিক বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা হয়েছে, দয়া করে আমাদের ইমেলে পাঠিয়ে দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষের দিকেই আসল সত্যিটা লুকিয়ে আছে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন নেত্রকোনা থেকে রফিক ভাই। আসসালামু আলাইকুম। আমি যা বলতে যাচ্ছি তা পুরোপুরি সত্যি। আমি জানি অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমার সাথে যা ঘটেছে তা আমি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। আমার নাম আমি বলতে চাই না, শুধু এটুকু বলি আমি নেত্রকোনার একটা ছোট গ্রামে বড় হয়েছি। গ্রামের নাম কমলপুর। আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল একটা বিশাল বাঁশঝাড়। ছোটবেলা থেকে দেখেছি সেই বাঁশঝাড় সব সময় অন্ধকার হয়ে থাকত। দুপুর বেলাতেও রোদ ঢুকতো না ভেতরে। গ্রামের মানুষজন ওই বাঁশঝাড়টাকে এড়িয়ে চলত। বড়রা বলতেন ওখানে নাকি অনেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু সঠিক কারণ কেউ কখনো খুলে বলেনি। আমি তখন কলেজে পড়তাম, শহরে থাকতাম পড়াশোনার জন্য। মাঝে মধ্যেই গ্রামে যেতাম। সেবার গিয়েছিলাম আমার নানির অসুস্থতার খবর পেয়ে। বর্ষাকাল ছিল। প্রতিদিন সন্ধ্যের পর থেকে অবিরাম বৃষ্টি হতো। নানির বাড়িতে পৌঁছানোর প্রথম রাতেই ঘটনাটা শুরু হয়। রাত তখন প্রায় 11টা। বৃষ্টি পড়ছিল ঝুমঝুম করে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু দূরে একটা কুকুর মাঝে মধ্যে ডেকে উঠছিল। হঠাৎ বাতাসের সাথে মিশে একটা শব্দ কানে এলো। মনে হলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে, খুব আস্তে, প্রায় ফিসফিসের মতো। আমি প্রথমে ভাবলাম মনের ভুল, বৃষ্টির শব্দে এমন হতেই পারে। কিন্তু কয়েক সেকেন্ড পরে আবার শুনলাম, এবার আর একটু স্পষ্ট। শব্দটা আসছিল বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে। আমি উঠে দাঁড়ালাম। বুকের ভেতর একটা অস্বস্তি শুরু হলো, যেটা ঠিক ভয় না, কিন্তু ভয়ের চেয়ে কম কিছু না। আমি বারান্দার আলোটা জ্বালিয়ে দিলাম, কিন্তু আলো বাঁশঝাড় পর্যন্ত পৌঁছাচ্ছিল না। শুধু ঝাপসা কিছু ছায়া দেখা যাচ্ছিল। বাতাসে বাঁশের পাতা নড়ছিল। আমি ভেতরে গিয়ে নানিকে জিজ্ঞেস করলাম বাইরে কেউ ডাকছে কিনা, তিনি শুনতে পেয়েছেন কিনা। নানি বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ করে বললেন, ওদিকে কান দিস না বাবা, রাতে বাঁশঝাড়ের দিকে তাকাস না। এই কথাটা শুনে আমার শরীর আরো শিরশির করে উঠল, কারণ নানি এমনভাবে বললেন যেন তিনি জানেন এটা কি। সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি ঠিকমতো। বারবার মনে হচ্ছিল কেউ ডাকছে, কিন্তু জানালার কাছে গিয়ে কিছুই দেখতে পাইনি, শুধু বৃষ্টি আর অন্ধকার। পরদিন সকালে আমি গ্রামের একজন প্রবীণ মানুষ করিম চাচার কাছে গেলাম। তিনি আমাদের বাড়ির পাশেই থাকতেন এবং গ্রামের সবচেয়ে পুরনো মানুষদের একজন। আমি তাকে জিজ্ঞেস করলাম বাঁশঝাড় নিয়ে মানুষজন কেন এত ভয় পায়। তিনি প্রথমে কিছু বলতে চাইলেন না, পরে অনেক অনুরোধ করার পর বললেন, অনেক বছর আগে ওই বাঁশঝাড়ের পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল বৃষ্টির রাতে। মেয়েটার নাম ছিল সালেহা। তার মৃত্যুর পর থেকেই নাকি বৃষ্টির রাতে বাঁশঝাড় থেকে ডাক শোনা যায়। করিম চাচা বললেন, যারা সেই ডাক শুনে এগিয়ে গেছে তাদের কেউ কেউ আর ফিরে আসেনি স্বাভাবিক অবস্থায়। আমি জিজ্ঞেস করলাম, তাহলে কি সেই মেয়েটার আত্মা ডাকে? করিম চাচা মাথা নাড়লেন, বললেন তিনি নিশ্চিত নয়। এটা জিন হতে পারে, অন্য কিছুও হতে পারে। তিনি বললেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা ঠিক না, কারণ অদৃশ্য জগতের ব্যাপারে শুধু আল্লাহই ভালো জানেন। তিনি শুধু এটুকু বললেন, যা শুনি তার সবটাই সত্যি হয় না, কিন্তু সাবধান থাকাই ভালো। সেদিন সন্ধ্যায় আবার বৃষ্টি নামলো। আমি ইচ্ছে করেই বারান্দায় বসিনি।
ঘরের ভেতরে শুয়েছিলাম, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সেই একই ডাক আবার শুনতে পেলাম। এবার শব্দটা যেন আরো কাছে, আরো স্পষ্ট। আমার নাম, একদম আমার নাম ধরেই ডাকছিল। কণ্ঠস্বরটা চেনা চেনা লাগছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না কার কণ্ঠ। আমি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালাম। বাঁশঝাড়ের ভেতরে একটা অস্পষ্ট ছায়া নড়ছে বলে মনে হলো। মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। আমি চোখ সরিয়ে নিলাম, আবার তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। পরের কয়েকদিন আমি চেষ্টা করলাম বিষয়টা এড়িয়ে যেতে, কিন্তু প্রতি রাতে বৃষ্টি হলেই সেই ডাক শুনতাম। ধীরে ধীরে আমার মনে হতে লাগলো এই ডাকের পেছনে কোনো একটা উদ্দেশ্য আছে, যেন কেউ আমাকে কিছু বলতে চাইছে বা কোথাও নিয়ে যেতে চাইছে। একদিন দুপুরে আমি সাহস করে বাঁশঝাড়ের কাছাকাছি গেলাম, দিনের আলোয়। ভেতরে ঢুকতে সাহস হলো না, কিন্তু বাইরে থেকে দেখলাম বাঁশঝাড়ের মাঝখানে একটা পুরনো শ্যাওলা ধরা পুকুরের চিহ্ন দেখতে পেলাম, প্রায় বুঝে যাওয়া। পুকুরের পাড়ে একটা ভাঙা মাটির কলসি পড়েছিল, অনেক পুরনো। আমি সেটা তুলতে গিয়ে খেয়াল করলাম কলসির গায়ে কারো নাম আঁচড় দিয়ে লেখা। নামটা পড়তে গিয়ে আমার হাত কেঁপে উঠল। নামটা ছিল সালেহা। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। মনে হলো যেন আমি কোনো অদৃশ্য জালে জড়িয়ে যাচ্ছি। বৃষ্টি শুরু হলো রাত 12টার দিকে, আর সাথে সাথে সেই ডাকও শুরু হলো। এবার শব্দটা এত স্পষ্ট ছিল যেন মনে হয় কেউ যেন ঘরের বাইরেই দাঁড়িয়ে আছে। আমি নিজেকে সামলাতে না পেরে দরজা খুলে বারান্দায় এলাম। বৃষ্টির ফোঁটা আমার গায়ে লাগছিল। বাঁশঝাড়ের দিকে তাকিয়ে দেখলাম একটা ক্ষীণ আলো, যেন কেউ প্রদীপ হাতে দাঁড়িয়ে আছে। আমি জানি এটা যুক্তিহীন, কিন্তু আমার পা যেন নিজে থেকেই সেদিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে নানির গলা শুনলাম। কড়া গলায় ডাকলেন আমার নাম ধরে। আমি চমকে ফিরে তাকালাম। নানি বারান্দায় দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত আতঙ্ক। তিনি বললেন, ভেতরে আয়, এক্ষুনি। আমি ভিতরে ফিরে এলাম। নানি সেই রাতে আমাকে ঘুমাতে দিলেন না। তিনি সারা রাত আমার পাশে বসে রইলেন, মাঝে মধ্যে দোয়া পড়লেন। ভোরের আজানের ধ্বনি শোনার সময় যেন সেই অস্বস্তি কেটে গেল। সকালে নানি আমাকে বললেন, তোর সাথে যা হচ্ছে তা আমি আগে থেকেই জানতাম। বহু বছর আগে সালেহার সাথে আমার পরিচয় ছিল। সে ছিল আমার ছোটবেলার বন্ধু। বৃষ্টির এক রাতে তাকে পুকুরে ডুবে মরতে দেখা যায়, কিন্তু গ্রামের অনেকে বিশ্বাস করত এটা নিছক দুর্ঘটনা ছিল না। তার মৃত্যুর কয়েকদিন আগে তাকে কেউ খুব কষ্ট দিয়েছিল, আর সেই কষ্ট থেকেই হয়তো সে ওই রাতে পুকুরের দিকে গিয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তাহলে সে এখন আমাকে কেন ডাকছে? নানি একটা দীর্ঘশ্বাস ফেলল। বললেন, হয়তো সে কাউকে খুঁজছে, বা হয়তো কেউ তাকে ব্যবহার করছে। এই কথাটা শুনে আমার মনে নতুন করে অস্বস্তি জন্মালো। ব্যবহার করছে মানে কি? নানি বললেন, গ্রামে একজন মানুষ ছিল, নাম মজিদ, যে নাকি অদ্ভুত কিছু কাজকর্ম করত, মানুষকে বিভ্রান্ত করত, ভয় দেখাতে সুবিধা নিত। সালেহার মৃত্যুর সাথে তার নাম জড়িয়েছিল অনেকবার, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। মজিদ অনেক বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে বলে সবাই জানত। আমি এই তথ্যটা নিয়ে সন্ধে পর্যন্ত ভাবলাম। মন বলছিল বিষয়টা এখানেই থামিয়ে দেওয়া উচিত, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ছিল না। আমি ঠিক করলাম আরেকটু খোঁজ নেব। পরের দিন আমি গ্রামের পুরনো মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করলাম। তিনি অনেক বছর ধরেই গ্রামে আছেন। আমি পুরো ঘটনা খুলে বললাম। তিনি মন দিয়ে শুনলেন, তারপর বললেন, বাবা, অদৃশ্য জগতের ব্যাপারে বেশি ঘাটাঘাটি না করাই ভালো। তবে তুমি যেটা শুনছো সেটা যদি সত্যিই কোনো অস্তিত্ব হয়ে থাকে, তাহলে তার একটা উদ্দেশ্য থাকতে পারে। মানুষকে বিভ্রান্ত করে তার ক্ষতি করাই এদের একটা প্রবণতা। তিনি আমাকে কিছু দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন প্রতি রাতে ঘুমানোর আগে পড়তে। সেই রাতে বৃষ্টি হলো না। আমি একটু স্বস্তি পেলাম, কিন্তু পরের রাতে আবার বৃষ্টি নামলো, আর সাথে সাথে সেই ডাকও ফিরে এলো। এবার একটা নতুন জিনিস লক্ষ্য করলাম। ডাকের সাথে সাথে মনে হলো কেউ যেন আমার নাম ছাড়াও আর একটা নাম বলছে, খুব আস্তে। আমি কান পেতে শুনলাম, নামটা ছিল রফিক। এটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই নামটা আমার বাবার নাম।
আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন, ঠিক এই গ্রামেই, এবং তার মৃত্যুও ছিল রহস্যজনক। আমি ছোট ছিলাম তখন, তেমন কিছু মনে নেই। আমি নানিকে জিজ্ঞেস করলাম বাবার মৃত্যুর ব্যাপারে। নানি প্রথমে এড়িয়ে যেতে চাইলেন, কিন্তু আমার জোরাজুরিতে বললেন, তোর বাবাও একবার বৃষ্টির রাতে বাঁশঝাড়ের দিকে গিয়েছিল ডাক শুনে। এরপর সে অনেক দিন অসুস্থ ছিল, কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিয়েছিল, আর কিছুদিন পর হঠাৎ হৃদরোগে মারা যায়। ডাক্তার বলেছিল এটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু নানি কখনো তা পুরোপুরি বিশ্বাস করেননি। এই তথ্য জানার পর আমার ভেতরে একটা নতুন ভয় জন্মলো। আমি বুঝলাম এই ডাক শুধু একটা আত্মার আকুতি না, এটা যেন একটা ধারাবাহিকতা যা আমাদের পরিবারকে টার্গেট করছে। আমি ঠিক করলাম সত্যিটা খুঁজে বের করবই। আমি গ্রামের পুরনো রেকর্ড ঘেঁটে দেখলাম, মজিদের ব্যাপারে আরও তথ্য পেলাম। জানা গেল মজিদ সালেহার মৃত্যুর কয়েক বছর পর হঠাৎ নিখোঁজ হয়ে যায়, এবং তার শেষ দেখা যাওয়ার জায়গা ছিল এই বাঁশঝাড়ের কাছেই। এই তথ্য পাওয়ার পর আমার মনে একটা প্রশ্ন জাগল, যদি মজিদও নিখোঁজ হয়ে যায় এই বাঁশঝাড়ের আশেপাশে, তাহলে কি সেও কোনোভাবে এই ঘটনার সাথে জড়িয়ে আছে, জীবিত অবস্থায় নয়, অন্য কোনোভাবে? আমি ঠিক করলাম পরের বৃষ্টির রাতে আমি নিজে গিয়ে দেখব ব্যাপারটা কি। আমি জানি এটা বিপজ্জনক, কিন্তু আমার মনে হলো এই সত্যিটা না জানলে আমি কখনো শান্তি পাব না। সেই রাতে বৃষ্টি শুরু হলো সন্ধ্যের পরপরই। আমি নানিকে ঘুমের ওষুধ খাইয়ে দিলাম, যাতে তিনি টের না পান আমি বাইরে যাচ্ছি। রাত 11:30টার দিকে আমি একটা টর্চ হাতে নিয়ে বাড়ি থেকে বেরোলাম। ইমাম সাহেবের শেখানো দোয়াগুলো মনে মনে পড়তে পড়তে বাঁশঝাড়ের দিকে এগোলাম। বৃষ্টির ফোঁটা আমার শরীর ভিজিয়ে দিচ্ছিল, বাতাসে ভেজা মাটির গন্ধ। দূরে কোথাও একটা কুকুর একটানা ডেকে চলেছিল। বাঁশঝাড়ের মুখে পৌঁছতেই সেই ডাক শুরু হলো, এবার সরাসরি আমার সামনে থেকে যেন বলছে। আমি টর্চের আলো ফেললাম। বাঁশের ফাঁকে ফাঁকে অন্ধকার আরো গভীর মনে হচ্ছিল, আলো যেন ভেতরে ঢুকতেই চাইছে না। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। প্রতিটা পা ফেলার সাথে সাথে মনে হচ্ছিল কেউ আমাকে লক্ষ্য করছে। পুকুরের কাছাকাছি পৌঁছতেই আমি একটা ছায়া দেখতে পেলাম, পানির ওপর দাঁড়িয়ে থাকা একটা অবয়ব। টর্চের আলো ফেলতেই সেটা মিলিয়ে গেল, কিন্তু তার আগে আমি স্পষ্ট দেখলাম অবয়বটার মুখ একজন নারীর। ভেজা চুল মুখের ওপর পড়ে আছে। আমি জমে গেলাম। ডাকটা আবার শুনলাম, এবার একদম কানের কাছে মেয়েলি কণ্ঠে বলল, তুই এসেছিস। আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেল। আমি পেছনে ফিরে দৌড় দিতে গেলাম, কিন্তু পা যেন মাটিতে আটকে গেছে মনে হলো। ঠিক তখনই আরেকটা কণ্ঠ শুনলাম, পুরুষের কণ্ঠ, একটু দূর থেকে। এটা যেন সাবধান করছিল, বলছিল, ফিরে যা, এক্ষুনি ফিরে যা। আমি বুঝলাম না এই কণ্ঠ কার, কিন্তু এটা যেন আমার বাবার কণ্ঠের মতো শোনালো। আমি সর্বশক্তি দিয়ে পা টেনে বের করলাম এবং দৌড় দিলাম বাঁশঝাড়ের বাইরের দিকে। পেছনে সেই মেয়েলি কণ্ঠ চিৎকার করে উঠল, কিন্তু আমি থামলাম না। বাড়ির দরজায় পৌঁছেই আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেই রাতের পর আমি আর কখনো বাঁশঝাড়ের ধারে কাছে যাইনি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। কয়েকদিন পর গ্রামের একজন লোক বাঁশঝাড় পরিষ্কার করতে গিয়ে মাটির নিচে একটা পুরানো হাড়ের কাঠামো খুঁজে পায়। পুলিশ এসে তদন্ত করে, আর জানা যায় এটা কোনো পুরুষ মানুষের দেহাবশেষ, বহু বছর আগের। গ্রামে গুঞ্জন উঠল, এটাই হয়তো মজিদের দেহাবশেষ। যদি তাই হয়, তাহলে প্রশ্ন থেকে যায়, তাকে কে মেরেছিল এবং কেন? এই প্রশ্নের উত্তর আজও পাওয়া যায়নি। আমি নেত্রকোনা ছেড়ে শহরে ফিরে এসেছি অনেক দিন হলো, কিন্তু আজও বৃষ্টির রাতে মাঝে মধ্যে ঘুমের মধ্যে সেই ডাক শুনতে পাই। কখনো কখনো মনে হয় সেটা শুধু স্বপ্ন, কিন্তু কখনো কখনো মনে হয় সালেহা এখনো আমাকে কিছু বলতে চায়, এমন কিছু যা সে জীবিত অবস্থায় বলতে পারেনি। আমি জানি না এই ঘটনার আসল ব্যাখ্যা কি। হয়তো এটা নিছক একটা দুঃখী আত্মার আকুতি, হয়তো এর পেছনে অন্য কোনো সত্য লুকিয়ে আছে যা আমি এখনো জানি না।
কিন্তু একটা জিনিস আমি নিশ্চিত করে বলতে পারি, বৃষ্টির রাতে বাঁশঝাড়ের দিকে তাকালে আমার বুকের ভেতর আজও একটা ঠান্ডা স্রোত বয়ে যায়, আর মনে হয় ওই অন্ধকারের ভেতরে এখনো কেউ একজন অপেক্ষা করছে পরের ডাকটা দেওয়ার জন্য। আমার এই অভিজ্ঞতা যদি কারো কাজে লাগে বা কেউ যদি বিশ্বাস করেন, তাহলে অনুরোধ করব, সাবধান থাকুন। বৃষ্টির রাতে অচেনা ডাক শুনে কখনো এগিয়ে যাবেন না। কিছু ডাকের উত্তর না দেওয়াই ভালো। গল্পটি এখানেই শেষ, কিন্তু সেই বাঁশঝাড় আজও নেত্রকোনার সেই গ্রামে দাঁড়িয়ে আছে, আর প্রতিটা বৃষ্টির রাতে কেউ না কেউ হয়তো এখনো সেই ডাক শুনতে পায়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনার মতামত এবং শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী পর্বগুলো মিস না হয়। আপনাদের নিজেদের জীবনেও যদি এমন কোনো ভৌতিক বা ব্যাখ্যাতীত অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।